সুধী দর্শক মন্ডলী, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা সবসময় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অভিজ্ঞ লোকজনদেরকে নিয়ে আসি, শিক্ষাবিদদেরকে নিয়ে আসি, সাইকোলজি ডক্টরকে নিয়ে আসি। এই লকডাউনের সময় সবার যাতে সহযোগিতা হয়, একটু তথ্য পাওয়া যায় এই ব্যাপারগুলির জন্য। তো আজকে একটু ব্যতিক্রম আড্ডা হবে। আমাদের মাঝে একজন শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব আছেন, ডক্টর মিঠুন মুস্তাফিজ, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ফোকলোর স্টাডিজ, ইসলামিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এবং বিভিন্ন মিডিয়াতেও ওনাকে আপনারা দেখেন সবসময়। তা আমরা আজকে ডক্টর মিঠুন মুস্তাফিজের সাথে কথা বলবো। তার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ইউকাসমকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের উদারতা এবং মাহাত্ম্যের জন্য আমি অত্যন্ত ঋণী এবং আপ্লুত। অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন মিঠুন ভাই? আমি বেশ ভালো আছি মোহাম্মদ আলী ভাই, এবং করোনা কালে পারিবারিক ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে যতটা ছাত্রছাত্রী, মিডিয়ার বন্ধু বান্ধব, সহকর্মীদেরকে নিয়ে ভালো থাকা যায় স্বাস্থ্যবিধি মেনে, আমি আজকে ভাবলাম যেটা হচ্ছে যে জন্মদিনে একটু গল্প করবো আপনার সাথে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। জন্মদিন মানে অনেক অনেক বছর আপনি পার হলেন, অনেক অ্যাচিভমেন্ট হলেন, অনেক অ্যাওয়ার্ড পেলেন, অনেক অনেক জায়গায় আপনি কাজ করার সুযোগ পেলেন। আপনি এডুকেশনের সাথে জড়িত, আপনি মিডিয়ার সাথে জড়িত, আপনি প্রেজেন্টার, আপনি অনেক কিছুর সাথে জড়িত। এই এত বছর পাড়ি দিলেন, আজকে আরেকটা বছর আসলে বছর। তো আসলে এই হয়তো জন্মদিন আসলে হয়তো পালন করতে পারতাম, কিন্তু এখন লকডাউনের সময় দূর থেকেই আমরা চাচ্ছি যে আপনার সাথে একটু জন্মদিনের গল্প করি আর কি। তো আজকে আমরা আপনার বোধহয় একটু রিলগ ইন করে ঢুকি। আপনার প্রশ্নটি আমি শুনতে পেলাম না, একটা কল ঢোকার কারণে আমি আপনি তাহলে একটু আউট হয়ে আবার ইন করেন। তো শুধু দর্শক, আমরা কথা বলছিলাম মিঠুন মুস্তাফিজের সাথে। উনি আমাদের মাঝে আসবেন, আজকে ওনার জন্মদিন। আমরা ওনারা জন্মদিনের সেই বিভিন্ন তথ্য নিয়ে আমরা গল্প করব, এবং আমরা জি 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 বিভিন্ন ভাবে তার সাথে আমরা কথা বলবো, তার অর্জনগুলি আমরা শুনবো বিভিন্ন দিকে, এবং কিভাবে সে লেগেছিল, কিভাবে অর্জনগুলি করছে, সেই শিক্ষাটা আমরা তার কাছ থেকে নেব। তো ডক্টর মিঠুন মুস্তাফিজ, আপনার কাছে আপনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি এই যে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলেন নিজেকে, অনেকে কিন্তু হারিয়ে যায়। আপনি দেখেছেন যে আপনার বন্ধু বান্ধব অনেকে হারিয়ে গেছে, কিন্তু আপনি কি ধরে রেখেছে। আপনি পিএইচডি করেছেন, তারপরে আপনি লেগে আছেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসেবে, আপনি মিডিয়াকে ধরে রাখছেন। এই যে লেগে থাকা, এটার শক্তিটা আপনি কিভাবে পেলেন, কিভাবে এত বছরটা এইভাবে লেগে মানে ধরে রাখলেন? অনেকে তো ধরে রাখতে পারে। দেখুন, আমি আমার অবস্থান থেকে মনে করি এটি কিছুই না। আমি যা করছি তা আদতেই বিবেচনার যোগ্য কিনা তাও আমার কাছে মনে হয় না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ছাত্র জীবন থেকেই বলতে পারেন যে যখন ভর্তি হলাম প্রথম বর্ষে, তখন থেকেই সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। ক্যাম্পাসের স্থানীয় এবং জাতীয় পত্রিকাগুলোতে লেখালেখির সাথে ছিলাম, বিতর্কের সাথে ছিলাম, এবং যে এক্সট্রা কারিকুলার গুলো ছিল সেগুলোর সাথে ছিলাম। এগুলো করতে করতে অ্যাকচুয়ালি চলে আসা, খুব টার্গেট করে যে সাংবাদিকতা এসেছি বিষয়টা তা না। আমার কাছে এখন মনে হচ্ছে 1 থেকে শুরু করে 2020 20 বছর হয়ে গেল। এর মধ্যে 2018 সালে আমি জার্নালিজম থেকে চলে আসলাম শিক্ষকতায় বা শিক্ষাঙ্গনের সাথে। কারণ আমি অ্যাকচুয়ালি সাংবাদিকতাটায় এসেছি পড়াশোনা করবার জন্যই। আমার ইনফরমেশনের প্রতি ন্যাক ছিল, তথ্যের প্রতি আমার একটা বিশেষ ভালো লাগা ছিল। কারণ তথ্যই শক্তি। আমি বুঝতাম সারাক্ষণ নতুনত্বের সাথে থাকা এর চেয়ে আনন্দের, এর চাইতে রেসপন্সিবিলিটির আর কিছু হতে পারে না। এই পৃথিবীতে এখন যার কাছে বেশি তথ্য আছে সেই সবচেয়ে বেশি শক্তিশালী। কার কাছে কত বেশি টাকা আছে, কত বেশি খনিজ সম্পদ আছে, তা দিয়ে কিন্তু এখন এই পৃথিবীর শক্তিকে বিচার করা হয় না। পৃথিবীর শক্তি বিচার করা হয় তার কাছে কত বেশি ক্লাসিফাইড ইনফরমেশন আছে, হার্ডকোর ইনফরমেশন আছে, যে ইনফরমেশন পৃথিবীটাকে বদলে দিতে পারে, পৃথিবীটাকে অর্থ দিয়ে বদলাতে পারে, প্রযুক্তি দিয়ে বদলাতে পারে, জ্ঞান দিয়ে বদলাতে পারে, গবেষণা দিয়ে বদলাতে পারে। There are so many ways, so many kinds to change the world if you have pure information. মিসাইল কিন্তু কোনো ফ্যাক্ট না। শিক্ষা দিয়ে মিসাইল, সেটাই আসছি আপনার সঙ্গে। মিসাইল কোনো ফ্যাক্ট না। মিসাইল তৈরি করার যে ফর্মুলা, যে নকশা, সেটা হচ্ছে ফ্যাক্ট। ইনফরমেশন ইজ দেয়ার।
ওকে, তো সেখান থেকে শুরু করে আমি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের দলনেতা ছিলাম, ডিপার্টমেন্টের দলনেতা ছিলাম, হলের দলনেতা ছিলাম, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় টিম বাংলা ইংরেজি দুটোর দলনেতা ছিলাম, আন্তঃ বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন ছিলাম, আন্তঃ বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিক্স বা যে স্পোর্টস কম্পিটিশন গুলো হতো সেগুলোর কমেন্টেটর ছিলাম। এগুলো করতে করতে তারপরে টেলিভিশনে 2002-03 সালে আসা রূপসী বাংলা টিভি, সেখানে সংবাদ পাঠক এবং রিপোর্টার হিসেবে। তারপরে আসলাম আর টিভিতে, সেটি 5-এর মাঝামাঝি সময়, আর টিভি থেকে 6-এর দিকে গোড়ার দিকে গেলাম 21-তে, সেখানে 4 বছর কাজ করলাম, 6 থেকে 10। 10 সাল থেকে আমি তখন সিনিয়র করেসপন্ডেন্ট, 21 টেলিভিশনে পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখতাম। সেখান থেকে চলে আসলাম আপনার বৈশাখী টেলিভিশনে, নতুন ভাবে বৈশাখী টেলিভিশন চেঞ্জ হয় যখন, সেখান থেকে কাজ করে 10 থেকে 2018 সালের জুলাই 15 তারিখ পর্যন্ত কাজ করি। এর মধ্যে বেশিরভাগ সময় পলিটিক্যাল রিপোর্টিং করেছি এবং আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, উপ-আঞ্চলিক, আন্তর্জাতিক বিষয়াবলী দেখেছি। এবং বলতে পারেন 2007 থেকে শুরু করে 7 থেকে শুরু করে যে পলিটিক্যাল টার্মোয়েল বাংলাদেশ যে ভয়াবহ অভিজ্ঞতার ভিতর দিয়ে এসছে, সেই অভিজ্ঞতাগুলোর কাছাকাছি ছিলাম, পলিটিক্স কভার করেছি টেলিভিশনের হয়ে। দিস ইজ হাউ প্রফেশনটা থেমে 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 স্তর বাই স্তর এক একটা সিঁড়ি বের করে করে পার দিয়ে দিয়ে junior reporter, staff reporter, senior correspondent, special correspondent, assignment editor, then I become কনসালটেন্ট। এর আগে ইংরেজি বিভাগের দায়িত্বে ছিলাম এবং একই সাথে ইংরেজি খবর পড়তাম, বাংলা খবর পড়তাম, ইংরেজি রিপোর্টিংটা টেলিভিশনে আমার এটা আমি দেখেছি যে আপনি প্রায় সময় দেখি যে ইংরেজি খবর পাঠক কিন্তু খুবই কম বাংলাদেশে। এটা আমার একটা ন্যাক ছিল। প্রাইম মিনিস্টারের একটা সফর সঙ্গী হয়ে আপনি গিয়েছিলেন, এখানে কিন্তু পুরো ইংরেজি ভার্সনটা আপনি করেছিলেন। জি জি, এটি আমার একটি ন্যাক ছিল, একটি ভালো লাগার জায়গা ছিল, কারণ টেলিভিশনের গণমাধ্যমের ভাষা কিন্তু আসলে ইংরেজি, সংবাদের ভাষা কিন্তু আসলে ইংরেজি। তো এই ভাষাটা এত স্পিডি, এত কমিউনিকেটিভ, এটার প্রতি এক ধরনের ভালো লাগা ছিল। সেই স্কুল থেকে যখন 9-10-এ পড়ি তখন থেকে বিবিসি রেডিওতে খবরটা পড়তাম। তো কিছু কিছু নাম, নিক গোয়িং, রবিন লাস্টিক, এগুলো একেবারে মনের সাথে গেঁথে থাকা। ওয়েবসাইটে তাদের নাম খুঁটে খুঁটে পড়তাম, তাদের যোগ্যতাগুলো দেখতাম, অনেকেই দেখতাম। হ্যাঁ হ্যাঁ, তো তারপরে বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে আসা, সাংবাদিকতা করা এবং সাংবাদিকতা করানো, একটা বিরাট টিম চালানো। একটা টেলিভিশনে আপনি জানেন 500-550 মানুষ কাজ করে, বার্তা বিভাগে 250-300 মানুষ কাজ করে। তো আপনি যখন হেড অফ করেসপন্ডেন্ট বা অ্যাসাইনমেন্ট এডিটর, ডিরেক্টলি আপনাকে 200-250 লোকের প্রত্যক্ষভাবে হেড অফ নিউজ, চিফ নিউজ এডিটর, দেন অ্যাসাইনমেন্ট এডিটর, আপনাকে এই রেসপন্সিবিলিটি গুলো নিতে হয়। তখন শুধু রিপোর্টিং করা নয়, কারণ আপনি রিপোর্টিং করতে 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 পেকে ইস্যুস গুলো হ্যান্ডেল করতে করতে এসে এমন একটা জায়গায় আপনি দাঁড়ান, তখন কেবল নিজের রিপোর্টই নয়, গোটা স্টেশনের ইনপুট দেওয়ার ক্যাপাসিটি আপনাকে থাকতে হয়। ম্যানেজমেন্ট, নিউজ হান্টিং, নিউজ সোর্সিং, অথেন্টিকেশন, রিপোর্টারকে কাজ দেয়া, তাদেরকে ট্রেন আপ করা, রিক্রুট করা, এবং গোটা স্টেশনের ভাষাটাকে অর্থপূর্ণ করার জন্য একজন হেড অফ ইনপুটকে বা অ্যাসাইনমেন্ট এডিটরকে দায়িত্ব নিতে হয়। আফটার দ্যাট আমি পড়াশোনা করাকালেই, পড়াশোনার প্রতি যেহেতু ন্যাক ছিল, আগেই বলেছি যে পড়াশোনা করতে হয় বলে এখানে আসা। আমার এমফিল চলছিল, এর জন্য 1-2 বছর অন্যান্য বিশ্ববিদ্যালয় নষ্ট হয়েছে। বিনা বেতনে ছুটি নিয়ে গবেষণা তথ্য সংগ্রহ করতে গেছি। এমফিল শেষ হলো, পিএইচডি চলছিল, পিএইচডি শেষ হয়ে গেল। তো যখন দেখলাম যে একটা সময় তো বসতে হবে, কিন্তু আমি দেখি যে যারা প্রফেশনে ঢুকে যায় 100% তারা কিন্তু পড়াশোনা চালিয়ে যায় না, কিন্তু আপনি চালিয়ে গেলেন। এই শক্তিটা কোথায় পেলেন বা এই সময়টা? এটা হচ্ছে যে পড়াশোনার প্রতি আপনার একটা কমিটমেন্ট। অ্যাকচুয়ালি মানে এডুকেশন ইজ সাচ এ থিং, no one can have a little share of it. It is your own achievement. আপনার যদি ডিগ্রি থাকে, you can share all your money, possessions, property, everything, gold, ornament, everything. But আপনি আপনার সন্তানকে সার্টিফিকেটটা ছিঁড়ে দিতে পারবেন না, আপনার স্ত্রীকে দিতে পারবেন না, আপনার কোম্পানির অনেক শেয়ার ভাগাভাগি করে দিতে পারবেন, কিন্তু যে সার্টিফিকেটটা আপনার আছে, that is only yours and you have the sole share of this knowledge, expertise and scholarly achievement. এগুলোর কোনো ভাগ হয় না। মনে হয়েছে যে পড়ি, আর অ্যাকচুয়ালি আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য এই শিক্ষাটা গ্রহণ করেছি, ব্যাপারটা ধারা আই হ্যাড এ ন্যাক। আমার কাছে, আমি সবসময় কি বলবো যে পাশ্চাত্যকে দেখেছি, কারণ আমাদের এই টেলিভিশনের ধারণা, গণমাধ্যমের ধারণা, এগুলো তো সব ইউরোপ আমেরিকা থেকে আসা।
তারা কিভাবে কোন যোগ্যতায় কাজ করে আমি সবসময় তাদেরটা দেখে বোঝার চেষ্টা করেছি। দেন আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সিভিক জার্নালিজম পিজিডিসিজে এই ডিগ্রিটায় অংশগ্রহণ করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পরে, মাস্টার্স করার পরে। আমার কাছে মনে হয়েছে একটা কাজ করতে গেলে তার অ্যাডিকুয়েট ট্রেনিং থাকা দরকার, কারণ until and unless you have training you are not a resource person. একজন মানুষ জনসম্পদে রূপান্তরিত হয় উপযুক্ত প্রশিক্ষণ এবং কর্মশালার মাধ্যমে। তো যখনই আপনার সেই ডিগ্রিটা আছে, আপনি যখন জানেন what the works you need to accomplish, you need to carry forward, তখন কিন্তু আপনার কাজটা অর্ধেকটা সোজা হয়ে যায়। তখন পড়াশোনা করলাম এবং করতে করতে এভাবে চলে আসা। শিক্ষকতাও সেভাবেই আসা হয়েছে, খুব প্ল্যান করে যে আসা, খুব স্বপ্ন ছিল এমন না। অনেক বড় বড় নেতা আছে আমাদের দেশে, তারা বলে যে ওর তো স্বপ্ন ছিল কিংবা ও তো ভাবতো একসময় টিচার হবে। অ্যাকচুয়ালি আই ডিডন্ট হ্যাভ দ্যাট ড্রিম যে আমি এটা হব, কারণ টেলিভিশন জার্নালিজমের বাইরে কোনো কিছু ভাবা যায়, এর চাইতে বড় কোনো প্রফেশন আছে, এটা আমি অ্যাকচুয়ালি 18 সালের আগেও ভাবতাম না। দ্যাট ইজ ফর শিওর। আচ্ছা 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 আচ্ছা। তো আরেকটা বিষয় যে আপনি কখন সময় দেন, মানে আপনি বিশ্ববিদ্যালয়ে যখন এটা কিভাবে আপনি সময়টা বের করেন? দেখুন, বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা এবং এমন একটি এই বিশ্ববিদ্যালয়টা আসলে রিসার্চ ইউনিভার্সিটি, গবেষণা প্রতিষ্ঠান। এগুলো তো ধরুন প্রাইমারি হাই স্কুল বা কলেজের মতো প্রতিদিন 9টা 5টা কাজ নয়। এখানে মনন তৈরি করা হয়, গবেষণার এনভায়রনমেন্ট। তো এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন তাদেরও সেই পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়, এবং যে শিক্ষা কর্মকাণ্ড সম্পাদন করতে হয় সেগুলো শিক্ষকরা মিলে বসে ডিপার্টমেন্টে রুটিন তৈরি করে নিজেরা নিজেদের কোর্স সমবন্টন করে নিজ দায়িত্বে তারা তাদের পাঠদানগুলো সম্পন্ন করেন। সো রুটিন অনুযায়ী আমি যেটি করি, বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কুষ্টিয়া ঝিনাইদহ, এটি কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম হাইয়েস্ট সিট অফ লার্নিং ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট ইন বাংলাদেশ, প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখানে আমরা যেটা দেখে আসছি যে এখানে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, বৃহস্পতি এবং শুক্র। বাকি দিনগুলো এর মধ্যে আমি ঢাকা থেকে যাওয়া আসা করি 3 থেকে 4 দিন 5 দিন, কিংবা পরীক্ষা যখন চলে তখন কন্টিনিউয়াস থাকতে হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যখন থাকে তখন আপনাকে রেগুলার থাকতে হয়, এটা নিয়ম। আর রেস্ট অফ দ্য টাইম বিভিন্ন ছুটি ছাটা বিশ্ববিদ্যালয়গুলো আছে বা থাকে, এবং এই শিক্ষকতার মাধ্যমে আপনি একটি কাজ করতে পারেন যেটি আপনার সাথে যায়, সেটি হচ্ছে সাংবাদিকতা, জ্ঞান গবেষণা, রিসার্চ এর সাথে যুক্ত থাকতে পারেন। সাংবাদিকতা তেমন একটি কাজ যার সাথে আপনি পাশাপাশি করতে পারেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, এবং ডেফিনেটলি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে। বেআইনি ভাবে কিছু করতে পারবেন না, কারণ এটি রাষ্ট্রীয় অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এই দেশের খেটে খাওয়া শ্রমজীবী ঘর্মাক্ত মানুষের ট্যাক্সের পয়সায় চলে। আমাদের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আমরা যেমনটা ছিলাম তারাই সেখানে পড়ে, তাদেরকে আপনার সেই জ্ঞান দানটা করতে হয়, এবং যে পয়সাটা আপনি এখান থেকে পান, রাষ্ট্রীয় ট্রেজারি থেকে পান, সেই পয়সাটার প্রতি উচিত বিচার বা জাস্টিস করার একটা তাড়না নিজের কাছে থাকে। তো যেটি হয় আসলে রুটিন মেইনটেইন করে উইকলি বিশ্ববিদ্যালয়ের সাথে এই কাজগুলো করা যায়। তবে ওই যে বললাম, বিশ্ববিদ্যালয়ের সম্মতি নিয়ে, অনুমতি নিয়ে, একাডেমিক কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটিয়ে। এই আজকের জন্মদিনে আপনার কি অনেক অর্জন হয়েছে, আমি দেখলাম যে আপনি ইন্টারন্যাশনালি অনেক কিছুর সাথে জড়িত। তো এইগুলি অর্জনের কিছু তথ্য যদি আমাদের দিতেন, যে আপনি বিভিন্ন জায়গায় সাথে জড়িত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে জড়িত, বা ইন্টারন্যাশনাল কিছু ইউনিভার্সিটি আছে সেখানে সাথে জড়িত, এই ব্যাপারগুলি যদি আমাদেরকে একটু বলতেন। কারণ আপনাকে সবাই খবর পাঠক হিসেবে দেখে বা মিডিয়াতে দেখে, আজকে একটু অন্যভাবে একটু আপনাকে। আমি নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ 2011 সালে প্রতিষ্ঠিত। এটি হচ্ছে an association of news presenters of private TV and radio channels। এই বাংলাদেশের স্বাধীনতার পরের বাংলাদেশের বেসরকারি গণমাধ্যমে যারা খবর পড়ে, রেডিও এবং এফএম রেডিও এবং টেলিভিশন, তাদের সবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আমি। এটি খুব নাইসলি চলছে, চালিয়ে নিচ্ছে। তো অ্যাসোসিয়েশনটা আসলে মানুষের স্বভাবজাত, সোসাইটি টাইপ একটা অ্যাসোসিয়েশন, তাই তো? এই ফিলিংটা আমাদের সেই প্রাগৈতিহাসিক কালে, আমি যদি বলি অ্যানশিয়েন্ট এজ থেকে, কেভ এজ থেকে শুরু করে এখন পর্যন্ত, যে উই ফিলিংস, একসাথে থাকাটা, অ্যাসোসিয়েশন ইজ এ পাওয়ার, সোসাইটি ইজ এ পাওয়ার। দ্য মোর ইউ আর কানেক্টেড, দ্য মোর ইউ আর এ পাওয়ার। তো মানুষ হিসেবে আপনি যত বেশি অ্যাসোসিয়েশনের সাথে থাকতে পারেন তত বেশি আপনার লাইফটা মিনিংফুল, কারণ প্রতিনিয়ত শেখা যায়। শেখার অবারিত সুযোগ হচ্ছে অ্যাসোসিয়েশন।
সে কারণে তার সাথে ছিলাম। আপনি জানেন আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ছিলাম, নির্বাচিত কনিষ্ঠ সদস্য ছিলাম, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্টের মেম্বার। পাশাপাশি এনবি এর কথা তো বললামই, এবং এখানে শিক্ষক সমিতি আছে, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এই শাখার সদস্য, শিক্ষক সমিতির সদস্য। আর আন্তর্জাতিকতার যে ব্যাপারটি বললেন, আমি যেহেতু আমার মোটা দাগে 2 বছর টিচিং, 18 বছর সাংবাদিকতা, এই 18 বছর যে কাজগুলো করেছি, আমি ইউএন কভার করেছি 2 বার, আমেরিকান ইলেকশন কভার করেছি, ইন্ডিয়ান ইলেকশন কভার করেছি, বাংলাদেশের গত বড় 3টা জাতীয় নির্বাচন কভার করেছি, সকল সিটি কর্পোরেশন উপজেলা নির্বাচন কভার করেছি, জাতীয় আন্তর্জাতিকতা এবং এই প্ল্যাটফর্মের মানুষদেরকে বিভিন্নভাবে দেখেছি। পাশাপাশি ধরেন ইউএন, তারপরে আসিয়ান, ব্রিক্স, বিমস্টেক, লাপটা, ইফটা, বেনালাক্স, এই সংগঠনগুলো, ইউএন স্পেশালাইজড বডির ইভেন্ট গুলো কভার করতে করতে এই আন্তর্জাতিক যে নেগোসিয়েশনস এর টেবিল, যে মানুষগুলো একত্রিত হয়, যে পলিসি প্ল্যানাররা পৃথিবীকে বদলানোর জন্য নানামুখী পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করেন থ্রু নেগোসিয়েশনস, ডিপ্লোমেসি, পলিটিক্স এর মাধ্যমে, তাদের প্রতি এক ধরনের সম্মানবোধ, উচ্চ ধারণা বা ভাবনা ছিল, বলতে পারেন তাদের দ্বারা অনেকটা প্রভাবিত। তো যার কারণে আন্তর্জাতিকতার সাথে এক ধরনের শক্ত আমার ছিল, এর ফলে এই অ্যাসোসিয়েশন গুলো তৈরি হয়েছে। দেন খুব লাস্টলি বলবো না, 2 বছর হচ্ছে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মেম্বার, এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, আইসিএসডি অস্ট্রেলিয়া, এইটার ডিজিটাল মিডিয়া অ্যাডভাইজার, সেটি 2019 সাল থেকে যুক্তরাষ্ট্রের ডেনভারের নির্বাহী বোর্ডে 1978 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন সারা দুনিয়ার সোশ্যাল ডেভেলপমেন্ট এক্সপার্ট এবং রিসার্চার্স, থিঙ্ক ট্যাঙ্কস, প্রফেসর্স, ইউনিভার্সিটি টপার্স যারা, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট যারা, তারা যুক্ত থাকেন। তো আমাদের দেশে, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে এর 7th বাইএনিয়াল কনফারেন্স হলো 2018 সালে। সেটি যখন হলো, এই আয়োজনের প্রায় 61টির মতো, 300-র মতো প্রতিনিধি 3টি মহাদেশ থেকে আসেন তারা। আমি মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম এবং আয়োজক কমিটির সাংগঠনিক অর্গানাইজিং কমিটির সদস্য ছিলাম। তো এই আয়োজনটা সাকসেসফুল হলো, ওয়াইড মিডিয়া কভারেজ ছিল। আইসিএসডির প্রেসিডেন্ট তিনি মনে করলেন যে যেহেতু আমি গণমাধ্যমের মানুষ, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা তারা সেখানে দেখলেন এবং আমাকে উন্মুক্ত অফারই করলেন যে আমরা তোমাকে ওয়েলকাম করি, তুমি যদি আমাদের সাথে যুক্ত হও তাহলে এই প্রতিষ্ঠানটা গ্লোবালি ভিজিবল হবে, এটি উপকৃত হবে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমি তাদের সাথে যুক্ত হই এবং তারা অ্যাডহক পদ সৃষ্টি করে সংগঠনের সাথে আমাকে ডিজিটাল মিডিয়া অ্যাডভাইজার বানায়। আমি বোধহয় 4 ডিসেম্বর 2019 তাদের কাছ থেকে পত্র পাই এবং যুক্ত করি। লাস্ট এই 1 সপ্তাহ আগে নোবেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, NIU, USA, এবং নোবেল ইনস্টিটিউশন ফর এনভায়রনমেন্টাল পিস, NIEP, কানাডা এর চার্টার্ড ইউনিভার্সিটি, এটি ডেলওয়্যার ওয়েলমিংটনের ক্যাম্পাস, সেখান থেকে আমাকে অফার করা হয়েছে অ্যাজ দেয়ার ভিজিটিং প্রফেসর ফুল এবং তাদের একাডেমিক অ্যাডভাইজার, একাডেমিক বোর্ডের অ্যাডভাইজার, এবং এট দ্য সেম টাইম তাদের ডক্টরাল রিসার্চ সুপারভাইজার, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি সুপারভাইজার, ওদের বলা যায় যে একাডেমিক বোর্ড যেটা, সেই একাডেমিক তাদের স্ট্যাটিউটরি বোর্ডটা আমাকে ডিক্লেয়ার করে অ্যাজ এ মেম্বার অফ দ্য একাডেমিক বোর্ড এবং এট দ্য সেম টাইম ভিজিটিং প্রফেসর। আর লাস্টলি যেটা বললেন, হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, যেহেতু আমার সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা ছিল, যার কারণে রাইটস এর সাথে থাকবার কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্য, এইভাবে কাজগুলো করার সুযোগ হচ্ছে আর কি। না, ধন্যবাদ। অনেক মানে আপনি লেগে আছেন, এটাই হচ্ছে বিষয়। আসলে লেগে থাকা হচ্ছে বড় সার্থকতা, অনেকে লেগে থাকে না। তো আজকে আপনার জন্মদিনে আমরা আপনার কর্মক্ষেত্রে কিছু অংশগ্রহণমূলক কার্যক্রম শুনলাম। আমরা একটু ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আপনার ছোটবেলার গল্প, বন্ধু বান্ধবের সাথে কিভাবে সময় কাটাচ্ছে, এইসব ব্যাপারে একটু মজা করবো আমরা। ছোট্ট নিশ্চয়ই। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়, আমরা আছি তোমারই অপেক্ষায়,
এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে, নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ। ডক্টর মিঠুন মোস্তাফিজের সাথে কথা বলছিলাম। তো আমরা এখন আপনার অনেক গল্প হলো। তো আপনি এখন জন্মদিন কিভাবে কাটাচ্ছেন, বা আপনাকে দেখছি যে সকাল থেকে অনেক উইশ করছে, বা আপনি ছোটবেলায় কোথায় কাটাতেন একটু যদি বলতেন। দেখুন, আমি আসলে আমি খুব মানে মহা তারকা নই, নিজেকে খুব সেলিব্রিটি মনেও করি না, যদিও আমি অডিও ভিজুয়াল মিডিয়ার মানুষ। আমিও তারকা না, আমরা গল্পে নিজেদের মধ্যে, কারণ আমি আগে রিপোর্টার এবং এখনো আমাকে মানুষ রিপোর্টার হিসেবেই জানে, 21 টেলিভিশন, বৈশাখী টেলিভিশনের রিপোর্টার হিসেবেই জানে। এবং আমি যখন চিফ রিপোর্টার বা অ্যাসাইনমেন্ট এডিটর ছিলাম তখন আমি রিপোর্টারই পরিচয় দিতাম। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাদের অনুষ্ঠান উপস্থাপনা করেছি, প্রেস কনফারেন্সে প্রশ্ন করেছি। তারাও আমাকে ব্যক্তি নামে রিপোর্টার হিসেবেই জানেন। এই দেশের ইন্ডাস্ট্রিতে যারা প্রতিষ্ঠিত সিনিয়র ভাইরা আছেন, মালিক যারা আছেন গণমাধ্যমে, তারাও সেই হিসেবেই জানেন। আপনি যদি বিএফইউজ এর কথা বলেন, নিউজ এর কথা বলেন, আমাদের ডিআরইউ এর কথা বলেন, কিংবা আদার্স যে শিক্ষক সংগঠনগুলোর কথা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলেন, এভরিবডি নো মি অ্যাজ রিপোর্টার মিঠুন মুস্তাফিজ, সাংবাদিক মিঠুন। জি, তো আমি শিক্ষকতায় নতুন। তো আসলে তো গ্রাম থেকে আসা, আমি কাদা খুঁজে মাটি খুঁজে এসছি। আমার বাবা, তিনি একজন রাজনৈতিক নেতা, এবং আমরা উচ্চ মধ্যবিত্ত নই, অবশ্যই আমরা যেহেতু গ্রামের মানুষ, মধ্যবিত্ত পরিবারের সন্তান। এবং আমি 8 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে প্রাইমারি স্কুল, 8 কিলোমিটার দূরে হাই স্কুল, এবং 10 থেকে 11 কিলোমিটার দূরে কলেজ পাশ করে সাইকেল চালিয়ে ঢেউয়ের মধ্যে চলন বিলের মাটি খুঁজে, কাদা খুঁজে, জমি নিড়িয়ে, ধান কেটে, মাটি কেটে, ইলেকট্রিক্যাল কাজ করে, ইলেকট্রিসিটির কাজ করে এখানে এসেছি। এবং হাইলি কি বলা যায়, যে হাইটেক প্রতিষ্ঠান, টেলিভিশন ইন্ডাস্ট্রি খুব হাইটেক হয়, সেই প্রতিষ্ঠানে কাজ করেছে এবং পৃথিবীর 30 থেকে 35টার মতো দেশ নানাভাবে দেখবার সুযোগ হয়েছে। তো এটিকে মানে ওইভাবে খুব দেখার সুযোগ নেই যে আমার শহরে জন্ম, সোনার চামচ মুখে নিয়ে জন্ম। এই দেশটাই তো আসলে গ্রাম ভিত্তিক দেশ। সেই গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের জন্মদিন সেই অর্থে ওইরকম করে থাকে না। আর আমি আজকে এই প্রথমবারের মতো আপনার সাথে এই উপলক্ষে কথা বলছি। আপনি বললেন যে ফেসবুকে ট্রল পড়ে গেছে, আমাকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, স্নেহ করেন, কিংবা তাদের অন্তরের একজন মনে করেন, তারা উইশ করছে। আমি আবেগ আপ্লুত। এতটার জন্য অবশ্য আমি প্রত্যাশা করি না, আমি এতটার জন্য উপযুক্ত নই। আপনার সাথে যখন বসছি তখন থেকে আমেরিকার 4টা-5টা উইশ পেলাম, অনেক ইউনিভার্সিটির প্রফেসর, অনেক পলিটিশিয়ান। ইন্ডিয়া থেকে দিনভর পাচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে। আপনি জানেন আমি বিভিন্ন জায়গায় পড়াতে যাই, আসলে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ যাওয়া হয় অনেকগুলো প্রতিষ্ঠানে। কদিনও 2-3টা ওয়েবিনার ছিল। তো তারা উইশ করছেন, বিভিন্ন প্রান্ত থেকে পাচ্ছি, প্রফেশনের মানুষ। আমি 3 জায়গায় কানেক্ট করি। তো এক হচ্ছে সাংবাদিকতা বা গণমাধ্যম, 2 হচ্ছে এই শিক্ষাঙ্গন, 3 হচ্ছে রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবী সমাজের সাথে থাকবার কারণে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখে, তারা উইশ করে। তো ঘরে তো কখনো আমরা এভাবে জন্মদিন পালন করতে পারিনি, সেই রেওয়াজটাও গ্রামে নাই, যেটি শহরে গিয়ে দেখি আমার সন্তানরা করে তাদের জন্মদিন, কিন্তু আমরা সেটা দেখিনি। টাটা দিয়ে গেছে, আমি বললাম সেটা দেখিনি। ওরা ধরেন যে গাড়িতে করে স্কুলে যায় বা কম্পিউটার ল্যাপটপ দেখছে, হাতে মোবাইল টিপছে, আর আপনি মোবাইল দেখছি 2-5 বছর, তাই তো। সুতরাং ওইরকম করে জন্মদিন হয় না, সেই রেওয়াজটাও পরিবারে নেই। একেবারে গ্রামের মানুষ, গ্রামের ছেলে, লুঙ্গি পরা, গামছা পরে স্কুলে যাওয়া, ডোঙ্গা বা নৌকা ঠেলে স্কুলে যাওয়া। আমাদের সেই শহরে যে চাল, সেটা ছিল না। গ্রাম বাংলার বেশিরভাগই মানুষ আমরা গ্রাম বাংলা। সুতরাং ওইভাবে জন্মদিন পালনের রেওয়াজ ছিল না, না ছিল বাবাদের, না ছিল মাদের। এখন দিনের কথা বলি, যদি জন্মদিন, এগুলো তো বাপ মাদের রেখে দেওয়া, স্কুল টিচারদের সিলেক্ট করে দেওয়া, স্কুলের হেড টিচারের দেয়া।
তাই না? একটু আগে আলমগীর ভাই বলছিল, আনিস আলম, তার 21 জুন জন্ম তারিখ, 1 জুলাই জন্ম তারিখ তার টিচাররা লিখে দিচ্ছে। তো তার সন্তান খুব বিস্মিত যে টিচাররা কি করে জন্ম তারিখ লিখে দেয়। তো আমাদেরটাও এরকম, কিন্তু সেটাই ফরমাল, সেটাই গ্রহণ করতে হচ্ছে। বাট আমারটা বোধহয় ঠিকই আছে, কারণ আমার বাবা একটু সচেতন মানুষ, ভালো সচেতন মানুষ, রাজনৈতিক ভাবে আহ অন্যান্য দিক, শিক্ষার দিক থেকে, যার কারণে একটা রাইট ডেটটাই ছিল। সো আমি যতটা জানি যে 1 জুলাই সন্ধ্যার দিকে, শুক্রবার দিন ছিল আমার জন্মদিন, সেইভাবে হয়। ঘটা করে কখনো পালন করা হয়নি, তবে যেভাবে মানুষ উইশ করে সেগুলো দেখে নিজেকে ঋণী মনে হয়, অনেক কৃতজ্ঞ মনে হয়, এবং মনে হয় যে ভালোবাসার দায়টা বেড়ে যাচ্ছে, মানুষের ভালোবাসে, যেটার জন্য আমি আত্মযোগ্য নই। আমি মনে করি অল দিস আই ডিজার্ভ। কিভাবে কেটে যায় যে আপনাদের ভালোবাসায়। আপনি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি, উদ্যোক্তা হিসেবে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটি বা কম সম্মানের কিসের? কিন্তু অনেক প্রাপ্তি, এটি তো ভালোবাসা, এর কোনো অর্থমূল্য হয় না। এটি তো অনেক বড় ধরনের উদযাপন। সবার উত্তর দিতেও পারছি না, আমি একটু ব্যতিক্রমী কিছু কাজ করতে চাইলাম। আপনি যখন আমার ক্যাম্পাসে আসছিলেন, আমি দেখলাম যে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে এত চমৎকার ভাবে আপনি একটা লেকচার দিলেন, এবং আপনি ভিতরে আমি ভাবলাম যে এডুকেশনের মানে ডেপথ অফ নলেজ, এটা আপনার ভিতরে মানে চমৎকার ভাবে কাজ করে। ওই দিন থেকে আমি ভাবলাম যে আপনার ভিতরে অনেক অনেক জিনিস আছে যেটা মানুষ জানে না। তাই আমি ভাবলাম যে আজকে জন্মদিনে একটু ব্যতিক্রম উপহার দেই। হ্যাঁ, একটু যেহেতু লকডাউনে সবাই ঘরে বসে আছে, আমরাও ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষদেরকে নিয়ে আসছি এই সময়, যে মানুষকে একটু তুলে ধরা, তাদেরকে একটু সাপোর্ট দেওয়া, তাদের কথা শোনানো। এই জায়গাটার জন্যই আজকে ভাবলাম যে মিঠুন ভাইকে আজকে জন্মদিনে একটু ব্যতিক্রমী উপহার দেয় আর কি। কেক তো আমি দিতে পারবো বলবো না, যে কেক দিতে পারবো না। এটা নিশ্চয়ই আপনাদের মাহাত্ম্য বলবো, আপনাদের মহৎ গুণ বলবো, যে আপনারা আমাকে সেইভাবে ভেবেছেন। আর সাংবাদিকতাটা আসলে এরকমই জিনিস, তো আপনাকে প্রেজেন্ট করতে হয়, আপনি যেটুকুই জানেন সেটুকু আপনাকে উপস্থাপন করতে হয়, এটাই, টু লেট দ্য পিপল নো হোয়াট ইউ নো। তো প্রথমত যদি আপনি না জানেন তাহলে তো জানাতে পারবেন না, সুতরাং এই জানার আবেদনটা, আগ্রহটা, ন্যাকটা আগে নিজে থেকে থাকতে হয়। আর আমার যেটা মনে হয়েছে যে এটি আমার কাছে একটি দায়িত্ব, টু অ্যাওয়ার মাই পিপল। একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন তখন তিনি ব্যক্তির স্বার্থে কোনো প্রশ্ন করেন না, তিনি প্রশ্ন করেন রাষ্ট্রের স্বার্থে, জাতীয় স্বার্থে, জনস্বার্থে। তার ব্যক্তিগত কোনো চাওয়া থাকে না। এবং এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি টচ করে এই চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের গণমাধ্যম, যেটি কিনা গণতন্ত্রের একটি অন্যতম পূর্ব শর্ত। আর হ্যাঁ, পড়া এবং পড়ানো এটি একটি প্রক্রিয়া, এটি একটি ভালো লাগার ব্যাপার। আর আমি লার্নার, সবসময় শিখতে ভালোবাসি। আমি নিজেকে কোনো শিক্ষক বলি না, এবং আমি সবসময় ছাত্র, মৃত্যুর আগ পর্যন্ত ছাত্র। কারণ এটাই আমাদের আসলে বালিকণা তুল্য, জানেন না সেই নোবেল লরিয়েট, আমরা তো আরো কিছু জানি না। আমরা ট্রায়াল এন্ড এররের ভেতর দিয়ে আছি, যেটুকুই চোখের সামনে আসে একটু বোঝার চেষ্টা করি আর কি। হ্যাঁ, ভালো। আপনি মানে সবকিছুর সাথে এই যে জড়িত, মানে লেগে থাকা, এই লেগে থাকা ইদানিংকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু থাকে না। যেটা হচ্ছে যেই পেশায় থাকে সে কিন্তু সুইচ করতে চায়, মিডিয়াতে আছে অন্য জায়গায় যাচ্ছে। আমি দেখলাম যে আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনে মিডিয়াতে ছিল, সে ওটা ছেড়ে আবার এখানে আসছে, আবার এখান থেকে ওখানে যাচ্ছে। তা আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন দেখতাম যে বিভিন্ন ছেলেমেয়েরাই বিভিন্ন ভাবেই তারা চিন্তা করছে যে এই হবে সেই হবে। বিশ্ববিদ্যালয়ে যখন পড়ে তখন ভাবে যে অনেক কিছু হবে, মন্ত্রী হবে, এই হবে সেই হবে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। যখন এসে মানে যায়, আসলে এটা হচ্ছে মানে লেগে থাকার, এটাই বারবার বলছি, লেগে থাকা শব্দটা, সবাই কিন্তু লেগে থাকে না। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক বন্ধুরা লেগে নাই, লেগে না থাকে এরা কিন্তু হোঁচট খেয়ে যায়। এই জন্য যে যেখানে আছে সেটাই যদি ভালোভাবে আঁকড়ে ধরে, আমি মনে করি যে সে ওই জিনিসটা সে অ্যাচিভ করতে পারে আর কি। তো এইটাই হচ্ছে বিষয়। তো আপনি যে বিভিন্ন জায়গায় আপনি এই যে লেগেছিলেন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলি আপনি যে ধরে রেখেছিলেন, এবং যার ফলে ধীরে ধীরে আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনার ভিতরে শক্তিগুলো হয়তো অর্জন হচ্ছে। আজকে এই লকডাউনের সময় বিভিন্ন আমাদের অনেক বন্ধু বান্ধব অসুস্থ হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, আমাদের অসচেতনতাও এটার জন্য দায়ী। তো এই সময় কিন্তু আমরা চাচ্ছি যে মানুষের ভিতরে তারপরেও একটু জাগরণ ঘটানো, একটু মানুষের মানে মানে যাতে লেগে থাকে, মানে নিজেকে আঁকড়ে ধরতে পারে এবং নিজেকে মানে সুস্থ রাখার জন্য একটা প্রক্রিয়া। এবং আজকে জন্মদিনে আপনিও যে কথাগুলি বললেন, আমরা যেন সুস্থতা এবং মানসিকভাবে সুস্থ হয়ে যে যতক্ষণ বেঁচে থাকবো
ততক্ষণ যেন আমরা নিজেকে তৈরি করতে পারি। এটার জন্য আসলে আমি মনে করি যে সবার এই জায়গায় আসা উচিত আর কি। আর আপনি যেটা বললেন টেকনোলজি, চমৎকার। এই টেকনোলজি ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। আপনি হাইটেক মিডিয়ার কথা বললেন, যে হাইটেক মিডিয়াটা আসলে সবারই আঁকড়ে ধরা হচ্ছে। এখন সবকিছু কিন্তু ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসেই কিন্তু সবকিছু করতে হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম মানে আমার টেকনোলজি সব ব্যবহার করছে, আমার টেকনোলজি এইটা, আমার সফটওয়্যার জানতে হচ্ছে, কম্পিউটার জানতে হচ্ছে, আমার লাইটিং সিস্টেম জানতে হচ্ছে, আমার সবকিছু টেকনোলজি নিয়েই কিন্তু আমরা পথ এগোচ্ছি। তো আমার মনে হয় যে নিজের কর্মক্ষেত্রকে ধরে রাখার যে জায়গাটা, এই জায়গাটা সবাই যদি আমরা আপনার যে টেকনিক গুলো এটা যদি কিছুটা হলেও কেউ যদি উদাহরণ হিসেবে নিতে পারে, আমি মনে করি যে ভালো আমরা একটা লেভেল পর্যন্ত আমরা টিকে থাকতে পারবো। তো জন্মদিনে আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে জন্মদিনের বিশেষ বিশেষ তথ্য দিয়ে আপনি শেষ করবেন। অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি বলার কিছু নেই। কোভিড বা করোনা ভাইরাস সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়া, 200টির বেশি দেশ এবং অঞ্চলের মানুষ বিপর্যস্ত, মানুষ আক্রান্ত, মানুষ ঘরে আছে, কিন্তু জীবন থেমে নেই প্রযুক্তির কারণে। কদিন আগে ভারতে দুটি ওয়েবিনার ছিল, সেটি কথা বলছিলাম যে আগামী দিনের জ্বালানি ফসিল ফিউয়েল হচ্ছে না, জ্বালানিটা হচ্ছে ইন্টারনেটের ডেটা। আপনি দূরে আছেন, বাট দ্য কোয়েশ্চেন ইজ হাউ কানেক্টেড ইউ আর। অফিস স্পেস কমে আসবে, মানুষ ঘর থেকে কাজ করবে, ওয়ার্ক ফ্রম হোম বা WFH এই প্রত্যয়টির ব্যবহার শুরু হয়ে গেছে অলরেডি। ঘর থেকে আপনি কাজ করছেন, সপ্তাহে 7 দিন প্রয়োজন নেই, 5 দিন হয়তো আপনি ঘর থেকে করবেন, 2 দিন লজিস্টিক ব্যাপারগুলো প্রত্যক্ষভাবে দেখবার জন্য হয়তো আপনাকে অফিসে আসতে হবে। অল্টারনেটিভ ব্যাংকিং শুরু হয়ে গেছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফান্ডস মেশিন, ডিজিটাল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। এখন টাকার ব্যবহারও কমতে শুরু করেছে, ডিজিটাল ট্রানজাকশন হচ্ছে, মোবাইল ব্যাংকিং সামনের দিকে এগিয়ে গেছে। মানুষ শপিং মলে যাওয়া কমিয়ে দিয়েছে, ফোনে অর্ডার করছে খাবার, অন্যান্য পণ্য, সেগুলো চলে আসছে। সিনেমা হলে যাওয়া অনেকটা কমে গেছে বা কমে যাবে, বিজ্ঞান সেটি বলছে। যে কারণ কি, এই সিনেমা হলগুলোতে বাদ দিয়ে এখন প্লেথোরা বা নেটফ্লিক্সে সিনেমা রিলিজ হচ্ছে। তো জীবন বদলাচ্ছে এবং এই বদলে যাওয়া অবস্থার সাথে মানুষকে অ্যাডাপ্ট করতে হবে। ভাবনার কোনো কারণ নেই যে অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি তার থেকে করোনা পূর্বে যে অবস্থা ছিল সেখানে আমরা ফিরতে পারবো। কারণটা হলো কি, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। যখন মানুষ ঘরে বসে দেখতে পাচ্ছে যে তাকে যেতে হচ্ছে না অফিসে কিংবা টেলিভিশনে, তিনি ঘর থেকেই টেলিভিশনে কথা বলতে পারছেন, তখন সেই মানুষটি 4 ঘন্টা নষ্ট করে 30 মিনিট একটি শোর জন্য টিভিতে আসবে না, জ্বালানি ফুরাবে না, দুর্ঘটনার মধ্যে পড়তে চাইবে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সম্ভব হচ্ছে টেকনোলজির কারণে। এখন থেকে 6 মাস আগেও মানুষ যদি বলতো, খুবই এগুলো ইমোশনাল কথা, যে একটা সময় আসবে যখন সারা দুনিয়ার মানুষ ঘরবদ্ধ থাকবে, কেবল প্রাণীকুল বাইরে বের হবে, সন্তানরা স্কুলে যাবে না, দোকান পাট মলগুলো বন্ধ থাকবে, প্লেন ছেড়ে যাবে না, লঞ্চ ছাড়বে না, মক্কা মদিনায় নামাজ হবে না, ঈদের জামাত ঘরে একা একা পড়তে হবে, মার্কেট সব বন্ধ থাকবে, মানুষ সবচেয়ে নিঃসঙ্গ হবে। তখন সেই ব্যক্তিকে আমরা পাগল বলতাম, কিন্তু দ্যাট ইজ রিয়েলিটি নাও। ইট ইজ নট মোর দেন 6 মান্থস, 6 মাস আগের একটি স্বপ্ন আজকের বাস্তব, সেটি মানতে হচ্ছে। কিন্তু তারপরে কিন্তু জীবন থেমে নেই। আমরা যত দূরেই থাকি না কেন, কাছাকাছি আছি প্রযুক্তির সুবাদে। যদি না থাকতো প্রযুক্তি, কোথায় যেতাম জানি না। এরপরে কিন্তু বিজনেস চলছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, তাই না? কম্পিউটার চলছে, আপনার অফিস রান করছে, ইকোনমি কিন্তু চলছে। অ্যাডাপ্ট করা, ডাইনোসর পারেনি তাই হারিয়ে গেছে, তেলাপোকা বা আরশোলা পেরেছে বলে টিকে আছে। সুতরাং আমাদেরকে সেই প্রক্রিয়ার সাথে টিকে থাকতে হবে। আর ঘরে থাকবার ফলে আপনার স্কুল, আপনার সন্তানকে আপনি আগে ব্যস্ততার কারণে দেখতে পারতেন না, এখন পারছেন। বাবা মাকে দূরে রাখতে হতো, এখন কাছে রাখতে পারছেন। আপনি হেভি ওয়ার্কলোড নেয়ার পরেও 15 মিনিট আধা ঘন্টা ঘুমিয়ে নিতে পারছেন নিজের মতো করে। যে ফ্যামিলি গ্রোথটা, আপনার যে এনভায়রনমেন্ট, ইকোলজি, পার্সোনাল স্যাটিসফ্যাকশন এবং ওয়ার্ক প্রেশার, স্বজনকে না দেখা, সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটা, সেগুলো কিন্তু এখন আর হচ্ছে না বা হবে না। গত 6 মাসে মানুষের ধারণা বদলে গেছে। আরেকটি ধারণা বদলে গেছে, অর্থ বা পয়সা বা সম্পদই সব নয়। কারণ সন্তান তার পিতাকে মাতাকে দেখতে যেতে পারে না, মাতা পিতা তার সন্তানকে টাচ করতে পারে না, আদতে কেউ কারো না। নিজেরা নিজেদের জন্য মিনিংফুল হতে হবে এবং জীবনের জন্য অর্থপূর্ণ হতে হবে। সময়টাকে প্রতি মুহূর্ত ব্যয় করতে হবে অর্থপূর্ণ উপায়। এই যে আমি একটি নিঃশ্বাস প্রশ্বাস ছাড়লাম, নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস যে গ্রহণ করছি, এটি একবারই, আমি যতদিন বাঁচবো এই যে ছাড়লাম, এটা আর কখনো রিপিট নিতে পারবো না। দিস ইজ লাস্ট। এবং যেটা নিচ্ছি এটাই নতুন, যেটা ছাড়ছি এটা সর্বশেষ।
এটাকে মনে করে চমৎকার একটা তথ্য দিলেন। আমাদেরকে এগোতে হবে, প্রতিটা মুহূর্তের ভ্যালু করতে হবে। জীবন সবার আগে। যদি জীবনের জন্য না হয় তাহলে এই দুনিয়া বদলাবে না। করোনা কালে ঘরে থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো গান শোনা, ভালো কথা বলা, প্রেয়ার করা বা নামাজ পড়া বা পূজা করা, যে যাই করে করতে হবে। ছোটখাটো ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে ভালো থাকার জন্য, এবং সবুজ শাকসবজি, ঘরে যা উৎপাদিত পণ্য সেগুলো খেতে হবে। মানিয়ে চলার কোনো বিকল্প নাই, তবেই আপনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন, তবেই ফাইট করতে পারবেন। সুতরাং অ্যাডাপ্টেশন যার যত বেশি হার্ড, সে তত বেশি কাল সার্ভাইভ করবে। আমরাও সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে আছি। সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, ঘরে থাকুন, বেশি বেশি করে স্বাস্থ্য সচেতন হন, হাত ধুন, মাস্ক পরিধান করুন এবং পরিবারের স্বজনদেরকে সময় দিন। এন্ড অফ দ্য ডে আপনি যখন কিছুই থাকবে না, পরিবারের সদস্যরা আপনাকে স্ট্যান্ড বাই করবে। কিন্তু যখন আপনার অনেক কিছু আছে, বাইরের লোকজন আপনার কাছে আসবে, আপনার দুর্দিনে তারা পাশে থাকবে না। পরিবারকে ভ্যালু করুন, তবে সোসাইটিকে ভ্যালু করা হবে। সোসাইটিকে ভ্যালু করলেই রাষ্ট্র একটি ভ্যালুয়েবল রাষ্ট্রে পরিণত হবে, একটি মানবিক Good, রাষ্ট্র। good. চমৎকার, চমৎকার। না, চমৎকার, চমৎকার অনেক তথ্য দিলেন, যেটা আমরা আসলে মানে শেষ বাক্যে আপনার মানে সবকিছু ফুটে উঠলো, যে আপনার এই মানে টেকনোলজি থেকে শুরু করে জীবনমান পদ্ধতি, পারিবারিক যে বন্ধন এবং আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটগুলি। জন্মদিনে আপনার কাছ থেকে আমরা চমৎকার চমৎকার তথ্য পেলাম। ডক্টর মিঠুন মুস্তাফিজ, জন্মদিনে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই লকডাউনের সময় পরিবারকে সময় দিন, জন্মদিন পালন করুন এবং সবার জন্য দোয়া করুন। আমরাও আপনার জন্য সবাই দোয়া করি। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাকে অনেক এই অনেক শুভেচ্ছা ধন্যবাদ। জানানোর জন্য এবং আমাকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করার জন্য। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইউক্যাসন, তাকে এই প্রতিষ্ঠানটা আরো উত্তরোত্তর সমৃদ্ধ হোক, মানুষের জীবন বদলানোর ভূমিকায় আসুক। উদ্যোক্তা হিসেবে আপনাকে এবং এই পরিবারের সাথে যারা যুক্ত আছে তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, পরিবেশকে রক্ষা করুন, পরিবেশের হন এবং আপনার নিজের জীবনকে অর্থপূর্ণ করুন। এর চেয়ে বড় অর্থ আপনার জীবনে নেই। ভীষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।